নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনার তদন্তে গঠিত হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এর আগে গতকাল দিবাগত মধ্যরাতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬ ঘন্টার বেশি সময় পর আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ সচিবালয়ে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আশঙ্কার কথাও জানান। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ জানান। তিনি লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর ফলে দেশের ৩ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময় সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজনীতির সংবাদ। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে সার্জিস এই মন্তব্য করেন। সার্জিস বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনের ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের কাছে পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি বিমান হামলায় ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিহত সাংবাদিকরা হলেন ফাদি হাসসুনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল লাদাহ, ফয়সাল আবু আল কুমসান এবং আয়মান আল জাদি। আল জাজিরা বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মিডিয়ার রিপোর্ট অনুসারে মধ্য গাজার একটি হাসপাতালের আশেপাশে ইসরায়েলি হামলায় এই ৫ সাংবাদিক নিহত হয়েছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। যোগাযোগ অ্যাপ হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে স্টোরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের দেশ ইরান। ২ বছরের বেশি সময় ধরে দেশটিতে এই নিষেধাজ্ঞা ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দেশটিতে ইন্টারনেট বিধিনিষেধ কমিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে এবছরের সেপ্টেম্বরে ইরান সহ যেসব দেশ ইন্টারনেট ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব দেশে অনলাইন সেন্সরশিপ এড়াতে সহায়তা করার জন্য বড় প্রযুক্তি কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র। ইন্টারনেট ব্যবহার বা এতে প্রবেশাধিকারের উপর বিশ্বের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে ইরানে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ও ইউটিউব ব্যবহারে ইরানের নিষেধাজ্ঞা থাকলেও ভিপিএনের মাধ্যমে এসব অ্যাকাউন্ট নিয়মিতভাবে ব্যবহার করেন দেশটির অনেক নাগরিক। খেলার সংবাদ। অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে নিয়ে এখন তুমুল আলোচনা বিশ্ব ক্রিকেটে। সেই আলোচনার ফাঁকে উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য। অজি ওপেনারের কোচ একজন বাংলাদেশি। তার নাম তাহমিদ আহমেদ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ধারাভাষ্যকার ঈশা গুহ যখন অভিষিক্ত স্যাম কস্টাসকে নিয়ে বলতে গিয়ে তুলে আনলেন তাহমিদের কথা, তখন থেকেই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনায় বাংলাদেশি এই কোচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট খেলতে নেমেই নতুন ইতিহাস গড়েছেন কনস্টাস। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে তার চেয়ে কম বয়সে কেউ ওপেন করতে নামেননি।
19 বছর 85 দিন বয়সে ব্যাটিং করতে নামা কনস্টাসের রেকর্ডে পেছনে পড়ে গেছে 1929 সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের 19 বছর 149 দিনে অভিষেকের কীর্তি। এরপর মাঠের ক্রিকেটেও আলো ছড়িয়েছেন কনস্টাস। 65 বলে 60 রানের মারকুটে ইনিংসে দুঃসাহসী সব শট খেলেছেন, যার মধ্যে বিশ্বের 1 নম্বর বোলার জসপ্রীত বুমরাহকে রিভার্স সুইপে ছক্কা হাঁকানোও আছে। সংস্কৃতি বিনোদন। ফ্রান্সের ক্লেরমন ফেরান আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ওয়ারি বটেশ্বর। সিনেমাটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে চূড়ান্ত হয়েছে। ছবিটির পরিচালক রাজীব রাফি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী বছরের 31 জানুয়ারি থেকে শুরু হওয়া স্বল্প দৈর্ঘ্য এই চলচ্চিত্র উৎসব চলবে ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত। রাফি বলেছেন, ওয়ান্স আপন এ টাইম ইন ওয়ারি বটেশ্বর হলো এক জাদু বাস্তবতাময় যাত্রা, যেখানে শ্বাসরুদ্ধকর ভিজুয়ালের পাশাপাশি নন হিউম্যান দৃষ্টিভঙ্গিও তুলে আনা হয়েছে। সিনেমাতে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি ওয়ারি বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলা হয়েছে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।